চারপাশে ছড়িয়ে থাকা এই অসংখ্য রাসায়নিক উপাদানগুলোকে বিজ্ঞানীরা ঠিক কিভাবে একটা চমৎকার সুশৃঙ্খল ছকে বাঁধলেন, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানব। ঐতিহাসিক বিশৃঙ্খলা থেকে পর্যায় সারণীর এই সুশৃঙ্খল যাত্রায় সবাইকে স্বাগতম। চলুন বিজ্ঞান ও আবিষ্কারের এই আকর্ষণীয় গল্পে ডুব দেওয়া যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো হল সাজানোর প্রয়োজনীয়তা, প্রাথমিক ইতিহাস, মেন্ডেলিফের সারণী, আধুনিক সারণী, বিভিন্ন রাসায়নিক পরিবার এবং শেষে কিছু বিশেষ মৌলসমূহ। প্রথমেই আসা যাক সাজানোর প্রয়োজনীয়তার কথায়। বর্তমানে ১১৮টিরও বেশি মৌল আবিষ্কৃত হয়েছে, আর এদের থেকে তৈরি হওয়া অক্সাইড বা সালফাইডের মতো যৌগের সংখ্যা আক্ষরিক অর্থেই অগণিত। এখন এই বিপুল সংখ্যক মৌল আর তাদের হাজারো যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম মুখস্থ করে রাখা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার, তাই না? এই বিশৃঙ্খল আর বিশাল তথ্যভাণ্ডারকে সুশৃঙ্খলভাবে বোঝার জন্যই আসলে একটা সহজ কাঠামোর খুব দরকার ছিল। ব্যাপারটা অনেকটা ক্যালেন্ডারের মতো ভাবা যেতে পারে। ক্যালেন্ডারে নির্দিষ্ট মাসের সব রবিবার খুঁজতে হলে শুধু রবিবার লেখা কলমটার দিকে তাকালেই কিন্তু সব তারিখ পরপর পেয়ে যাই আমরা। বিজ্ঞানীদের ভাবনাটাও ছিল ঠিক এমনই দারুণ। মৌলগুলোকেও যদি এমনভাবে সাজানো যায় যেখানে ওপর থেকে নিচের দিকে থাকা মৌলগুলোর ধর্ম প্রায় একই রকম হবে, তাহলে আর প্রতিটা মৌল আলাদা করে মুখস্থ করতে হবে না। একটা জানলে বাকিগুলোর বৈশিষ্ট্য এমনিতেই অনুমান করা যাবে। এবার একটু ফিরে তাকানো যাক প্রাথমিক ইতিহাস ও বিবর্তনের দিকে। এই যে নিখুঁত একটা মানচিত্র আমরা আজ দেখছি, এটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। বিজ্ঞানীদের শুরুর দিকের প্রচেষ্টাগুলো বেশ চমকপ্রদ ছিল। যেমন ডোবেরিনার প্রথমে সমধর্মী ৩টি মৌল নিয়ে দেখালেন যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় ঠিক মাঝেরটি সমান। এরপর এলেন নিউল্যান্ড, যিনি মৌলগুলোকে অনেকটা সঙ্গীতের সুরের মতো সাজিয়ে ফেললেন, মানে ঠিক অষ্টম মৌলে এসে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। পরবর্তীতে লোথার মেয়ার পারমাণবিক ভর আর আয়তনের মধ্যে গ্রাফ তৈরি করে দারুণ কিছু প্যাটার্ন বা চূড়া লক্ষ্য করলেন। আর এর পরই চলে আসে মেন্ডেলিফের পর্যায় সারণের যুগ। এটাই ছিল সেই যুগান্তকারী মুহূর্ত। রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটা ব্যাপার খেয়াল করলেন। তিনি দেখলেন মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। সহজ কথায়, ভরের ক্রমানুসারে সাজালে একটা নির্দিষ্ট বিরতির পর একই রাসায়নিক ধর্ম একদম প্রাকৃতিকভাবেই ফিরে আসে। আর এই পর্যায়বৃত্ততার ধারণাই হয়ে দাঁড়ায় আধুনিক সারণীর মূল ভিত্তি। তবে মেন্ডেলিফের এই ভরভিত্তিক নিয়মে পটাশিয়াম আর আর্গনের মতো কিছু মৌলের ক্ষেত্রে একটু আটটু সমস্যা ছিল। পরবর্তীতে মোজলের বিখ্যাত এক্স-রে এক্সপেরিমেন্ট প্রমাণ করে দিল যে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ভিত্তিতে সাজালে পুরনো সব অসঙ্গতি একেবারে জাদুকরীভাবে দূর হয়ে যায়। আর এই ছোট্ট কিন্তু যুগান্তকারী সংশোধনের ফলেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য একটি নতুন শূন্য শ্রেণী বা জিরো গ্রুপ যোগ করার পথ পরিষ্কার হয়ে গেল। এরপরেই আমরা পেয়ে যাই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যায় এই যে রূপান্তর, এটা বিজ্ঞানীদের চিন্তাধারায় এক বিশাল পরিবর্তন নিয়ে এলো। আজকের দিনে আমরা যে দীর্ঘ পর্যায় সারণীটি দেখি, সেটা পুরোপুরি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। এখানে লম্বালম্বিভাবে রয়েছে 18টি শ্রেণী বা গ্রুপ, আর আড়াআড়িভাবে আছে 7টি পর্যায় বা পিরিয়ড। ভাবলে অবাক লাগে, এই চমৎকার জ্যামিতিক কাঠামোর মধ্যেই মহাবিশ্বের সমস্ত রাসায়নিক উপাদানের ঠিকানা লুকিয়ে আছে। চলুন এবার ঘুরে আসা যাক সারণীর বিভিন্ন পরিবার থেকে। সারণীর একেবারে বাম দিক থেকে আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণটা শুরু করা যাক। 1 নম্বর গ্রুপটা হল ক্ষারধাতু বা অ্যালকেলি মেটালসের আস্তানা। এরা কিন্তু অত্যন্ত বদমেজাজি, মানে তীব্র সক্রিয়, কারণ এদের সবচেয়ে বাইরের কক্ষে মাত্র একটি ইলেকট্রন থাকে, যেটা এরা খুব সহজেই ছেড়ে দিয়ে ধনাত্মক ক্যাটায়নে পরিণত হতে চায়। জলের সংস্পর্শে এলেই এরা শক্তিশালী ক্ষার উৎপন্ন করে, আর ঠিক এই কারণেই এদের এমন নাম। ক্ষার ধাতুর ঠিক পাশের বাড়িতেই, মানে গ্রুপ 2তে বাস করে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন থাকে, যা অনায়াসেই ছেড়ে দিয়ে এরা ক্যাটায়ন তৈরি করে। এদের নামের সাথে মৃত্তিকা বা মাটি শব্দটা জুড়ে দেওয়ার কারণ হল এদের অক্সাইডগুলো পৃথিবীর ভূত্বকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর হ্যাঁ, এই অক্সাইডগুলো কিন্তু জলের সাথে মিশে দিব্যি ক্ষার উৎপন্ন করে।
এবার সারণীর ডান দিকে এগোতে থাকলে কিছু চমকপ্রদ ঐতিহাসিক নামের দেখা মিলবে। ১৫ নম্বর গ্রুপকে বলা হয় নিকোটোজেন, যার মানে হল শ্বাসরোধকারী গ্যাস। এই গ্রুপের গ্যাসগুলো আসলেই অনেক সময় দম বন্ধ করা পরিবেশ তৈরি করে। ঠিক পাশেই ১৬ নম্বর গ্রুপ, যাকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের মানে হল আকরিক উৎপাদক। এরা বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে খনিজ আকরিক তৈরি করে বলেই এমন দারুণ নামকরণ। ১৭ নম্বর গ্রুপটা এক কথায় বলতে গেলে অসাধারণ। এদের বলা হয় হ্যালোজেন। পুরো পর্যায় সারণীতে এটিই একমাত্র গ্রুপ যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় এই ৩টি ভৌত অবস্থার মৌলই একেবারে একসাথে সহাবস্থান করে। শুধু কি তাই, এদের বর্ণ বা রঙের বৈচিত্র্য দেখার মতো। ফ্লোরিন হল হালকা হলুদ গ্যাস, ক্লোরিন সবুজাভ হলুদ, আবার ব্রোমিন হল টকটকে লাল রঙের তরল। রঙের এই মেলা গ্রুপটিকে সত্যি অনন্য করে তুলেছে। সারণীর একেবারে ডানদিকের শীর্ষ প্রান্তে ১৮ নম্বর গ্রুপে রাজত্ব করছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এরা একদম সম্পূর্ণ স্থিতিশীল আর শান্তশিষ্ট। এদের বাইরের দিকের ইলেকট্রন কক্ষগুলো কানায় কানায় পূর্ণ থাকে, তাই এদের যোজ্যতা শূন্য এবং এরা সহজে কারো সাথে রাসায়নিক বিক্রিয়ায় জড়ায় না। মজার ব্যাপার হলো, প্রথম দিকের পর্যায় সারণীগুলোতে এদের কোনো অস্তিত্বই ছিল না, কারণ তখন পর্যন্ত এই চুপচাপ গ্যাসগুলো আবিষ্কারই হয়নি। সবশেষে আমরা জানব কিছু বিশেষ মৌলসমূহ সম্পর্কে। সারণীর ঠিক মাঝখানে গ্রুপ ৩ থেকে গ্রুপ ১২ পর্যন্ত একটা বিশাল সেতু রয়েছে। এদের বলা হয় সন্ধিগত মৌল বা ট্রানজিশন মেটালস। এরা একাধিক যোজ্যতা দেখাতে পারে, খুব সুন্দর সুন্দর রঙিন যৌগ গঠন করতে পারে আর রাসায়নিকভাবে অত্যন্ত জটিল কাঠামো তৈরি করতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানেন? প্রাচীন কাল থেকে ব্যবহৃত মুদ্রা ধাতুগুলো, যেমন তামা, রূপো আর সোনা, এরা সবাই এই সন্ধিগত মৌল পরিবারেরই গর্বিত সদস্য। সারণীর একেবারে নিচের দিকে ৭ম পর্যায়ে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, ইউরেনিয়ামোত্তর মৌল বা ট্রান্সইউরানিক এলিমেন্টস। নেপচুনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত এই ১১টি মৌল সম্পূর্ণ তেজস্ক্রিয়। প্রকৃতিতে এদের দেখাই যায় না বলতে গেলে। বিজ্ঞানীরা নিউক্লিয়ার রিয়্যাক্টরের ভেতরে অত্যন্ত সাবধানে কৃত্রিম উপায়ে এদের তৈরি করে থাকেন। এটা সত্যি মানুষের বৈজ্ঞানিক সক্ষমতার একটা অসামান্য নিদর্শন। ঐতিহাসিক বিশৃঙ্খলা থেকে শুরু করে অত্যন্ত সুশৃঙ্খল একটা জ্যামিতিক কাঠামোয় পৌঁছানোর এই যাত্রা সত্যিই বিস্ময়কর। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? একদমই না। বিজ্ঞান প্রতিনিয়ত এগোচ্ছে, পরীক্ষাগারে তৈরি হচ্ছে নিত্য নতুন কৃত্রিম মৌল। এই যে ভবিষ্যতের আবিষ্কৃত নতুন মৌলগুলো, সেগুলো এই ক্রমবর্ধমান সারণীতে ঠিক কিভাবে নিজেদের জায়গা করে নেবে? মহাবিশ্বের রাসায়নিক ছকের এই অজানা ভবিষ্যৎ এভাবেই আমাদের অনন্তকাল ধরে অবাক করতে থাকবে।